আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল, আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব। খেলা তো শুরু হলো গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী, কত কিছু বলতেন। উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই, তাকে আকাশে উড়ে দাদাবাবুদের দেশে চলে যেতে হলো। মাঠেও পেলাম না, আকাশেও পেলাম না, পানিতেও পেলাম না ওই খেলোয়াড় কোথাও। এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন, নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই, এই ধরনের ভীতু কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না। লোকটা বলতো খেলা হবে, যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল। আমি আরেকটি কথা বলবো, শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই। সুদীর্ঘ 15 বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। শাপলা চত্বরে আমার দেশের কওমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদী বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা, ইসলামপন্থীরা জীবন দিয়েছে। সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। আন্দোলনের মাধ্যমেই আমরা মুজিবের কন্যা শেখ হাসিনাকে ফিরিয়ে আনব। শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে এই শপথ নিয়েছেন তারা। সেই সঙ্গে পাল্টা আন্দোলনের বার্তাও দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করা হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়। প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব চালায় আক্রমণকারীরা এবং তার সঙ্গে চলে লুটপাট। হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের সম্প্রচার করা ভিডিওতে দেখা যায়, বুধবার টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধিস্থলের সামনে জড়ো হয়েছিলেন একাধিক আওয়ামী লীগের নেতাকর্মী। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, ডক্টর ইউনূস এখন বিপদে, হাসিনা আপাকে দেশে ফিরাতে গোপন মিটিং পাস, এমনই কিছু মন্তব্য কিংবা ডক্টর ইউনূসের বিপক্ষে ভিডিও বানিয়ে আপলোড করে যাচ্ছে ইন্ডিয়া গণমাধ্যমগুলো। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। একই স্টেজে অনেক দিন পর এনায়েতুল্লাহ আব্বাসী সহ হেফাজত ইসলামের সবাই একসাথে, মামুনুল হক সহ। দর্শক, এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন ডক্টর ইউনূসকে নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। দর্শক, রীতিমতো কথাগুলো শুনলে অবাক হয়ে যাওয়ার মতো কিছু তথ্য দিয়েছেন আব্বাসী হুজুর। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। মন্দিরে মন্দিরে হামলার প্রতিবাদে শাহবাগে হিন্দুদের বিক্ষোভ ও সমাবেশ। প্রিয় দর্শক শ্রোতা, এখন বাংলাদেশে কিছু ভুয়া নিউজের কারণে বাংলাদেশের সঠিক নিউজগুলো নিচে পড়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেটি বাংলাদেশে হাজারো মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা মন্দিরে মন্দিরে রাত্রে পাহারা দিচ্ছেন। কিন্তু এদিকে দেখেন ইন্ডিয়ার কিছু নিউজ যেটি কিনা আমাদের বাংলাদেশে একটি আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে, যে বাংলাদেশের মন্দিরে মন্দিরে বিএনপি এমনকি অন্যান্য দলের লোকেরা হামলা করছে। কিন্তু না, সেটি হচ্ছে বিএনপি এমনকি অন্য ছাত্র দলেরা কিংবা মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা মন্দিরে পাহারা দিচ্ছে। দর্শক, আমরা সেই তথ্যটি জানবো। ও দর্শক শ্রোতা, আমরা সেই হিন্দু ভাইদের মুখ থেকে কিছু তথ্য জানবো। এদিকে নারায়ণগঞ্জে খেলোয়াড় শামীম ওসমানকে কঠিনভাবে ধুয়ে দিলেন সেই আল্লামা মামুনুল হক। দর্শক, হাসিনার লজ্জা থাকলে বাংলার জমিনে আর আসবে না। সরকার পাল্টিয়েছে, এবার সরকারের চামচাগুলাও দেশ ছাড়া হবে। দর্শক শ্রোতা, সেই
শামীম ওসমানকে নারায়ণগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মামুনুল হক হুজুরের কঠিন হুঙ্কার, যে কথাগুলো শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যাবে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। আমরা সেই মূল ভিডিওতে চলে যাব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না। আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে, আমার কর্মীদের কি হবে, গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন। লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরুষোচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলছিলেন উনি নাকি পালান না, উনি নাকি পালাবেন না। সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান, রাজনীতিতে নেমেন। এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে, ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসে। এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ। সংক্ষিপ্ত দুটি কথা বলি। বিগত 16 বছর বিশেষভাবে দুটি বিষয়কে কেন্দ্র করে, দুটি হাতিয়ারকে ব্যবহার করে এদেশের মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে। 1 নম্বর হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার খেলা। মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে পুঁজি করে একটা ব্যবসা, রাজাকার খেলা। যাকে তাকে তখন ধরে রাজাকার বানিয়ে দেওয়া, যাকে তাকে তখন ধরে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া। দুটো মেশিন তারা স্থাপন করেছিল। এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়, আরেক মেশিনে ঢুকায় দিলে রাজাকার হয়ে বের হয়। এই ছিল প্রথম খেলা। দ্বিতীয় খেলা হলো কর্মসূচি দিল হেফাজতে ইসলাম, কর্মসূচি দিল জামাতে ইসলাম, কর্মসূচি দিল বিএনপি। যাদের কর্মসূচি তাদের খবর নাই, সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্রলীগের যুবলীগ। বাড়ি আমাদের বাংলা একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর খবর। এই যে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে জন্ম নিল হলো হেলমেট লীগ, তারপরে হলো পুলিশ লীগ। এইভাবে সব জায়গায় লীগ বানায় দিয়ে সমস্ত ধর্ম, সব শ্রেণীর পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। শেষ পর্যন্ত সংখ্যালঘুদের যে সংগঠনগুলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এই জাতীয় যে পরিষদগুলো আছে, তাদের মধ্যেও, তাদের পিছনেও এই লীগ, হিন্দু লীগ আর নানা ধরনের লীগের উৎপীড়নে তাদেরকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। স্বাভাবিক রাজনীতি থাকবে, আওয়ামী লীগের রাজনীতি করবে, বিএনপি বিএনপির রাজনীতি করবে, জামাত, জাতীয় পার্টি যার যার রাজনীতি করবে। আমরা আমাদের আদর্শ প্রতিষ্ঠার যে বক্তব্য আমরা তুলে ধরি সেটা নিয়ে আমরা রাজনীতি করব। আমাদের বক্তব্য আমরা দেব, তোমাদের বক্তব্য তোমরা দিবা। আমাদের কর্মসূচি আমরা পালন করব, তাদের কর্মসূচি তারা পালন করবে। সুষ্ঠু সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ থাকবে। কিন্তু এই হেলমেট লীগ, হাতুড়ি লীগের জ্বালায় 14 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত এই ধরনের কোন সুষ্ঠু সাধারণ রাজনীতির পরিবেশ পর্যন্ত ছিল। এই দুইটা হাতিয়ার ব্যবহার করে ভিন্ন মতাবলম্বীদের কর্মসূচির দিনে তাদের দলীয় গুন্ডা পান্ডাদেরকে নামায় দিয়ে রাজপথ দখল করার একটা অবৈধ রাজনৈতিক কালচার বাংলাদেশে তারা শুরু করেছে। আল্লাহ পাক এই দুই হাতিয়ার দিয়ে তার পতন ঘটাইছে। এদেশের সকল ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে বানায় দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান তুলল, তুমি কে আমি কে। কে বলেছে, কে বলেছে? এই স্লোগান তো গণভবন থেকে আপনি জনগণের মুখের মধ্যে তুলে দিলেন।
আপনার রাজাকার আর মুক্তিযোদ্ধার খেলা শেষ। তারপরে নামালেন এই ছাত্র জনতাকে দমন করার জন্য পুলিশ লীগ আর হাতুড়ি লীগ আর হেলমেট লীগ। এরা গুলি করে আমার সন্তানকে হত্যা করলো, আমার শিশুকে হত্যা করলো, আমার মা বোনদেরকে হত্যা করলো। গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলে উঠলো। পুলিশ বাহিনী রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, সেই পুলিশদেরকে আপনারা করলেন দলীয়করণ। গুটি কয়েক সুবিধাভোগী দালাল শ্রেণীর লোকদেরকে দিয়ে গোটা পুলিশ বাহিনীকে আপনারা কলঙ্কিত করলেন। যেই পুলিশদের ছিল ঐতিহ্য, গৌরবজনক ইতিহাস, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্য গৌরবজনক ভূমিকা পালন করেছিল, সেই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষায়, সন্ত্রাস দমনে যাদের ঐতিহাসিক ভূমিকা ছিল, তাদেরকে দিয়ে আপনারা নারায়ণগঞ্জের শীতলক্ষায় লাশ ফেললেন। র্যাব বাহিনীকে কলঙ্কিত করলো, পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করায় মানুষের মুখে মুখে স্লোগান তুলে দিল পুলিশ লীগ। এইভাবে এই রাজাকার মুক্তিযোদ্ধার খেলা আর ভিন্ন মতাবলম্বীদেরকে নিজের দলীয় এই লীগদেরকে দিয়ে, এই হাতুড়ি লীগ আর হেলমেট লীগ দিয়ে দমন করার এই খেলা যখন জমে উঠলো, আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল, আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব। খেলা তো শুরু হলো গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন, আপা, নেত্রী, কত কিছু বলতেন। উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই, তাকে আকাশে উড়ে দাদাবাবুদের দেশে চলে যেতে হলো। মাঠেও পেলাম না, আকাশেও পেলাম না, পানিতেও পেলাম না ওই খেলোয়াড় কোথাও। এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন উড়ে এসে জুড়ে বসবেন, নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই, এই ধরনের ভীতু কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না। ভাঙা হয়, হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয়, হিন্দুদের সম্পত্তি দখল করা হয়, আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আজকে আমি একজনকে দেখেছি তার পুঙ্গ সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে, আর বলেছে, বাবারে, আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ হয়ে গেল? আমি বলতে চাই, মা, আমরা পুঙ্গ হইনি, আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুক্তিযুদ্ধের পর থেকে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা যখন দেশভাগের পর থেকে আমরা লক্ষ্য করতেছি নানা অজুহাতে, বিশেষ করে একটা উপজেলা যদি নির্বাচন হয়, তাহলে আপনি দেখবেন যে সে যে দলের কর্মী হোক, সে যদি জয়লাভ করে তার সাঙ্গপাঙ্গর আগে মন্দিরে হামলা করে, যদি বিরোধী দলের হয় তার সাঙ্গপাঙ্গর আগে মন্দিরে হামলা করে। এমনকি আপনি দেখবেন সরকার পরিবর্তন হইলেও সে গিয়ে মন্দিরে হামলা করতেছে, এবং মন্দিরে হামলা করার সময় আমাদের সংখ্যালঘুদের ধর্মের বাইরে সকল যারা আছে বিরোধী অপশক্তি, তারা প্রত্যেকেই মন্দিরে হামলা করে তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যেতে চায়। আমি প্রত্যেক হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আপনারা প্রত্যেক মন্দির থেকে 100 জন করে কমিটি গঠন করেন এবং এটা আস্তে আস্তে 200, 300, 500-তে নিয়ে যান। প্রত্যেকটা ঘটনার পরে আপনারা মন্দিরে দাঁড়িয়ে যাবেন, যে কোনো পরিস্থিতিতে লাঠি সুটা নিয়ে পাহারা দিবেন। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে গুড়ে চুরিয়ে দিবেন। এতে যদি মৃত্যু হয় তাও আপনার জন্য মঙ্গলকর। আমি প্রত্যেক হিন্দু ভাই বোনকে বলবো, পূজার আগেই আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা মন্দিরে 100 জনের কমিটি গঠন করবেন। সর্বপ্রথম সেটা হিন্দুদের ক্ষমতায় হবে, কোনো দলে এই হিন্দু যাবে না, কোনো দলে হিন্দুদের যেতে হবে, কিন্তু এই হিন্দুদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা আসন দিতে হবে।
আমাদের এই হিন্দুদেরকে ক্ষমতায়ন করতে হবে, এই হিন্দুদেরকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং এই হিন্দুদের ভোটে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে এই দেশে হিন্দু কোনোভাবেই থাকতে পারবে না। এই দেশে পৃথক নির্বাচন প্রথম এবং প্রধান শর্ত হিন্দুদের ক্ষমতায়ন, এবং কোনো দলকে ভোট দিয়ে নয়, হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেবে, হিন্দুরা ক্ষমতায় যাবে এবং নির্দিষ্ট পরিমাণ হিন্দু সংখ্যা তত্ত্ব মতে হিন্দুরা তাদের একটা নির্দিষ্ট পরিমাণ সংসদে আসন থাকবে এবং পৃথক নির্বাচন শুধু হিন্দুদের নির্বাচনে তারা যাবে এবং সেই হিন্দুদের নির্বাচনের হিন্দুরা নির্বাচিত হবে এবং পার্লামেন্টে কথা বলবে হিন্দুদের পক্ষে, অনলি ফর হিন্দু স্বার্থ, নাথিং এনি আদার্স, এনি কমিটি, এনি টিম, এনি। আমরা এই দেশ কারো পাবেন না, এই দেশ কারো স্বামীর না, এই দেশ হিন্দুর। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই, কারো বাপের দেশ এটা না।